কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অদ্ভুত, অস্বস্তিকর আর সত্যি ঘটনার উপর ভিত্তি করে এই হরর স্টোরি। এই গল্পটা আমার গ্রাম থেকে আসা মামাতো ভাই অর্ণবের নিজের বলা দার্জিলিংয়ের ডাউহিলের একটা ঘটনা। যদি তোমরা পাহাড় ভালোবাসো, এই গল্পটা তোমাদের ঘুম কেড়ে নেবে। অর্ণব প্রথমবার দার্জিলিং যাচ্ছে তার কলেজের বন্ধুদের সাথে। সবাই মজা করছিল, এরকম বলছিল যে তোকে ভূত ধরবে নাকি। অর্ণব হাসতে হাসতে বলল, ভূত টুত বলে কিছু নেই রে, চল মজা করি আমরা সবাই মিলে। কাশ ফেরার পথে ওর সেম অ্যাটিটিউডটা থাকতো। ডাউহিলে ঢুকতেই তারা দেখলো লম্বা লম্বা পাইন গাছ, আর সেই গাছ থেকে আসছে খুবই হালকা মিষ্টি গন্ধ। হাওয়া হচ্ছে খুবই ঠান্ডা, কিন্তু খুব শান্ত পরিবেশ। আর সূর্যের আলো সেই গাছের পাতা ভেদ করে সরু সরু হয়ে মাটিতে দাগ কেটে পড়ছে। অর্ণব বলল, ভাই এটা কোন ভূতের জায়গা, খুব সুন্দর তো, একেবারে সিনেমার প্লট। পাহাড়ের নরম রোদ আর পাইন পাতার গন্ধে জায়গাটা যেন অবিশ্বাস্য সুন্দর লাগছিল। এক মুহূর্তের জন্য অর্ণব ভাবছিল এটা জীবনের সবচেয়ে শান্ত জায়গা। তারপরেই সব বদলে গেল এক মুহূর্তে। তারা ডাউহিলে ঢুকতেই একটা জিনিস খুব অস্বাভাবিক লাগলো। শব্দ নেই, হাওয়া নেই, পাতা পড়ছে কিন্তু আওয়াজ নেই। অর্ণব বলেছিল, মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে, কিন্তু কে বুঝতে পারছিলাম না। সকালে নরম কুয়াশা ডাউহিলের রাস্তাগুলোকে যেন সাদা পর্দা দিয়ে জড়িয়ে রেখেছিল। সব কিছু এতই সুন্দর ছিল যে হঠাৎ অস্বাভাবিকতাটা আরও স্পষ্ট লাগে। তারপরে ওরা দূরে দেখতে পায় একটা ছোট্ট ছায়া দাঁড়িয়ে আছে। কোনো নড়াচড়া নেই, শরীর নিচু হয়ে দাঁড়িয়ে, যেন কুঁজো হয়ে আছে সামনের দিকে। ওর বন্ধুরা মনে করেছিল ওটা একটা লোকাল বাচ্চা, কিন্তু অর্ণব লক্ষ্য করে বাচ্চাটার ছায়া নেই। ওর পা মাটির থেকে একটু ওপরে যেন ভাসছে। কিন্তু ও কিছু বলার আগেই ওর বন্ধুদের মধ্যে একজন ডাকলো যে, এই তুমি এখানে একা দাঁড়িয়ে কেন? বাচ্চাটা মাথা ঘুরিয়ে দিল, কিন্তু খুব ধীরে ধীরে। কিন্তু ও যে মাথা ঘোরালো, বাচ্চাটার মুখ কেউ দেখতে পাচ্ছিল না। তখনই অর্ণবের বুক যেন ঠান্ডা হয়ে গেল, কারণ ও নোটিস করেছিল যে বাচ্চাটার চোখের ওখানটা কেমন যেন একটা গর্ত মতন কালো। আর হঠাৎ তখনই পেছন থেকে একজন কাঠুরিয়া চিৎকার করে বলল, পেছনে তাকাবেন না, দ্রুত এগোন। বন্ধুরা ভয়ে এগোতে লাগলো। অর্ণব শুনতে পেল পিছনে কেউ তার হাঁটার শব্দ নকল করছে, যেন কেউ একেবারেই ওর ছায়ার সাথে হাঁটছে। কিন্তু তখনই ও কাঠুরিয়ার ফিসফিস করে বলতে শুনল যে এই জায়গায় বাচ্চার মতো কিছু দেখলেও একদম এগুলোকে বিশ্বাস করবেন না, তাকাবেন না, এরা কেউ মানুষ নয়। এই কেস যদি আমার সাথে হতো বা কোনো সুস্থ মানুষ যারা সোজাভাবে ভাবে তাদের সাথে হতো, তারা তখনই বাড়ি চলে আসতো, মানে বাড়ি না, হোটেলে ব্যাক করতো। কিন্তু এদের দেখুন, এদের গ্রুপ, এরা আরও হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে ওরা হাঁটতে থাকে। কিন্তু আপনারা যদি পাহাড়ের দিকে গিয়ে থাকেন, তো অনেকেই গেছেন আমি শর, তো আপনারা বুঝবেন যে দিন বাড়ার সাথে সাথে যতই ঠান্ডা হোক, ঠান্ডাটা আস্তে আস্তে কমে। বাট ওরা নোটিস করছে যে টেম্পারেচারটা যেন ওই জায়গায় আরও সময় যত যাচ্ছে তত যেন ড্রপ হয়ে যাচ্ছে। তখনই অর্ণব শুনতে পায় যে ঝোপ থেকে কেউ যেন স্ক্র্যাচ করছে, মানে যে জঙ্গলটা আছে সেখানে গাছে যেন কেউ নখ দিয়ে স্ক্র্যাচ করছে। বাট ও কাউকে দেখতে পাচ্ছে না জঙ্গলে, যে কোনো ওখানে কি কোনো মানুষ আছে নাকি কোনো জন্তু আছে, কিছুই না, শুধুমাত্র শব্দ পাওয়া যাচ্ছে স্ক্র্যাচের। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, অর্ণব ছাড়া ওর কোনো বন্ধুরা এই আওয়াজ পায়নি। আর অর্ণব অবভিয়াসলি এই কথাটা ওর বন্ধুদের প্রথমে বলেনি, কারণ ও জানে ও যদি বলে তো বাকিরা সবাই ওকে নিয়ে খিল্লি করবে। যাই হোক, তো ওরা জায়গাটা আরও এক্সপ্লোর করতে করতে প্রায় আরও 2 মাইল ওরা হেঁটে বেরিয়ে যায় ওখান থেকে। কিন্তু সাডেনলি ওরা আবার দেখতে পায় যে সেই বাচ্চাটাকে, কিন্তু এবার বাচ্চাটা দূরে ছিল না, বাচ্চাটা অনেক কাছে। তো এবার সবাই দেখেছে যে বাচ্চাটার পা নেই, কিন্তু ওর শরীর ভাসছে। আর ওর যেই চোখ দুটো ছিল না, যেখানে শুধু কালো ছিল, যেটা অর্ণব দেখেছিল আগের বার, এবার ওর বন্ধুরাও দেখলো। বাচ্চাটা মুখ খুলতেই ও একটা বাজে একটা আওয়াজ করলো, মানে এমনভাবে একটা চিৎকার করলো যাতে মনে হচ্ছে 1000টা বাচ্চা একসাথে চিৎকার করে, গলায় যত জোর আছে এরকমভাবে চিৎকার করে কান্না আরম্ভ করেছে। মানে ভাবুন এটা কতটা মানে স্ক্যারি, কতটা ক্রিপি, যে আপনি কোথাও একটা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন আর আপনার সাথে এরকম কিছু একটা হচ্ছে। মিনিট খানেক পরে যখন সিচুয়েশানটা অনেকটা কন্ট্রোলে আসলো, ওরা রিয়েলাইজ করলো যে ওদের মধ্যে এক বন্ধু রোহিত, সে নেই ওখানে। কুয়াশার ভেতর থেকে হঠাৎ রোহিতের গলা যেন কুয়াশা চিরে বেরিয়ে আসছে আর বলছে,
প্লিজ আমাকে কেউ হেল্প কর, আমি পারছি না, আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, প্লিজ আমাকে কেউ টানছে জঙ্গলের মধ্যে, প্লিজ প্লিজ বাঁচা, আমাকে ধর। তখন অর্ণব বিং আ গুড ফ্রেন্ড ও দৌড়ে ওর বন্ধু রোহিতকে বাঁচাতে গেল। কিন্তু তখনই ও কাঠুরিয়ার আওয়াজ ও শুনতে পেল। কাঠুরিয়া বলল যে ওটা তোমার বন্ধু নয়, ও ডাকছে তোমাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, ওটা একটা মায়াজাল ওদের। তখন অর্ণব ডিসাইড করলো যে ও 2 মিনিট দেখবে ব্যাপারটা কী হয়। বাট সারপ্রাইজিংলি ওর গলার আওয়াজটা, মানে রোহিতের যে ভয়েসটা, সেটা আস্তে আস্তে দূরে চলে গেল। ফেরার পথে অর্ণব হঠাৎ ভয়ে পেছনে তাকিয়ে ফেলল। আর ঠিক সেই মুহূর্তেই বাচ্চাটা তার সামনে, একদম কাছে। মানে আমি বলেছিলাম না যে অর্ণব ভাবছিল যে কেউ একজন ওর খুব পেছন থেকে হাঁটছে, যেন কেউ ওর ছায়ার সাথে এতটাই কাছে হাঁটছে। তো সেটা আর কেউ নেই, এই বাচ্চাটাই ছিল আর কি। তো ও যখন পেছনে ফিরে দেখলো, তখনই দেখলো যে ওই বাচ্চাটা ওর সামনে। আর তখনই বাচ্চাটা খুব শান্তভাবে বলল, তুমি তো তাকিয়ে ফেলেছো, এবার তো তুমি আমার। আর সেই মুহূর্তেই অর্ণব যেন একেবারে একটা অন্ধকারের দেশে ডুবে গেল। কাট্টু, অর্ণব হোটেলের বেডে উঠে বসলো। সারা শরীর ওর ঘামে জাপ জাপ করছে, ও হাঁপাচ্ছে। আর দেখছে যে ওর আশেপাশে ওর বন্ধুরা সবাই ঘুমাচ্ছে, সব কিছুই খুব স্বাভাবিক। তখন ও নিজেই বলে উঠল, ইয়ে বাবা, এটা সব স্বপ্ন ছিল। কিন্তু তখনই ওর আরেক বন্ধু বিকাশ উঠে বসলো। ওর মুখ পুরো ফ্যাকাশে। ও অর্ণবকে জিজ্ঞেস করলো, তুই কি সেই বাচ্চাটাকে দেখেছিলি অর্ণব, যার পা ছিল না, চোখ ছিল একেবারে কালো? অর্ণব স্থির হয়ে গেল। মানে ও তো ভাবতেই পারেনি যে ওর বন্ধু ওর সেম স্বপ্ন দেখছে যেটা ও দেখছিল। তখনই আরেকজন বলে উঠল, ঝোপ থেকে সেই স্ক্র্যাচের আওয়াজটা আসছিল, তাই না? রোহিত বলে উঠল, আমরা তো সবাই একই স্বপ্ন দেখছিলাম ভাই। হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? আর এর ব্যাখ্যা তাদের মধ্যে কারোর কাছেই ছিল না। তারা সবাই একে অন্যের দিকে তাকিয়ে ভয়ে জমে গেল। কারণ স্বপ্ন কখনো একইভাবে 4 জনের মাথায় ঢোকে না। 4 জন কোইন্সিডেন্টলি সেম স্বপ্ন দেখে না। 4 জন কি, 2জনই দেখে না। সেখানে ওরা 4জনই সেম স্বপ্ন দেখেছে। আর ঠিক তখনই জানলার থেকে শব্দ আসে, এরকম নক করার, যেন কোনো বাচ্চা তার কচি হাত দিয়ে জানলায় নক করছে। কিন্তু জানলার বাইরে কেউ ছিল না। আর হোটেলটা ছিল 3 তলায়। মানে যে রুমে ওরা ছিল, রুমটা ছিল একেবারে 3 তলায়। ওরা 4জনেই অবিশ্বাস্যভাবে জানলার বাইরে দেখছিল। আর তখনই যেন কুয়াশার মধ্যে জানলায় একটা ছোট বাচ্চার হাতের ছাপ ভেসে উঠল। তো বন্ধুরা, এটা ছিল আমার কাজিন অর্ণব ও তার বন্ধুদের রাহুলের ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটা হয়েছিল সেই 2009 সালে। আর এই ঘটনার সত্যি নাকি এটা আসলে একটা স্বপ্ন, সেটা আমরা কেউই এখনও জানি না। মানে আজও, এটা 2025-26 হতে আসলো, আজও আমরা জানি না এটা সত্যি নাকি আসলেও একটা স্বপ্ন ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, একটা স্বপ্ন 4 জন একই সময় কী করে দেখতে পারে, আনলেস কেউ তাদেরকে এই স্বপ্নটা দেখাচ্ছে। তো কমেন্ট ডাউন বিলো যে আপনারা কি মনে করেন এই ব্যাপারে, যে এটা কি আসলেও হয়েছিল নাকি। কিন্তু আমার মনে হয় আসলে এটা হয়েছিল, কারণ ডাউহিলের একটা আছে, মানে অনেক লং হিস্ট্রি আছে এই ভূত বাগেরা এসব নিয়ে। আমার মনে হয় এটা হয়েছিল, না হলে 4 জনের সেম স্বপ্ন দেখা। আর তাদের সবথেকে বড় ব্যাপার যেটা আমি বলতেই ভুলে গেছি, যে সেই দিনকে ওরা কি কি করেছিল ওদের কারোর নলেজে নেই। ওরা কেউ বলতেই পারবে না যে সেদিন ওদের সাথে কী হয়েছিল, অ্যাপার্ট ফ্রম দিস সিনারিও। মানে এই যে সিনারিওটা ওদের সাথে, মানে স্বপ্নটা দেখেছিল, এটা ছাড়া ওদের কিছু নলেজও নেই। তো আমার কোথাও না কোথাও মনে হয় যে হ্যাঁ, এটা ওদের সাথে হয়েছিল। আর তারপরে তো আমার মামা ওরা আসার পরে অনেক পুজো টুজো দিয়েছিল। এনিওয়ে, সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আর হচ্ছে গিয়ে প্রতিদিনের মতো আজকেও বলবো যে সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। আমার বাড়ি লিটারালি অন দি হাই স্ট্রিট, সো একটু আওয়াজ টাওয়াজ পাওয়াই যায় গাড়ি ঘোড়ার। আর আমি আরও ভাবছিলাম যে আমি কয়েকটা সিরিজ দেখছিলাম, মানে শুরু করেছি, ওটা এখনও শেষ হয়নি। একটা পুরনো জাপানিজ হরর মুভি। তো আমি ভাবছিলাম যে ওগুলোও একটু মানে জিসটা বলি। হোয়াট ডু থিঙ্ক, লাইক তোমরা কি সরি আপনারা, আবার বলছি, তোমরা কি শুনতে চাও এরকম কোনো গল্প? কারণ আমি প্রচুর সিরিজ দেখতে পছন্দ করি।
তার সাথে আমি অনেক ডকুমেন্টারিজও দেখি। বাই দ্য ওয়ে কিছুদিন আগে আমি একটা ডকুমেন্টারিজ দেখছিলাম। ও মাই গশ, দ্যাটস সো ট্রমাটাইজিং। বাট I was wondering কি shall I drop that documentary as well? এটা একটা ওই যে ডকুমেন্টারিটা ছিল, দ্যাটস বেসড অন এ রিয়েল লাইফ। অবভিয়াসলি ডকুমেন্টারিজ বেসড অন রিয়েল লাইফই হয়, বাট এটা সাউথ কোরিয়াতে হয়েছিল। তো আমি ভাবছিলাম ওটা আমি আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসি। বাট ওটা খুবই হরর, খুবই ট্রমাটিক। আই এম নট শিওর লাইক হাউ টু গাইস রিয়্যাক্ট টু ইট, লাইক আই ডোন্ট নো, খুবই ট্রমাটিক, খুবই আর কি। আমি যখন দেখছিলাম আই ওয়াজ লিটারালি ইন শক আমি যখন দেখেছিলাম। তো কমেন্ট ডাউন বিলো যে তোমরা এটা দেখতে চাও কি দেখতে চাও না। আর আমি এটা নিয়ে স্টোরিও পোস্ট করব টু আন্ডারস্ট্যান্ড যে আমি কেমন ফিডব্যাক পাচ্ছি ওটা, যে তোমরা দেখতে চাও কি দেখতে চাও না। তো আমি যদি দেখি যে মোটামুটি ভালো ভিউজ আছে বা লাইক আছে, তো আমি ওটা নিয়ে এগোবো। আমি বলে দেবো নেক্সট স্টোরিতেই বলে দেবো যে ওটা কোন সিরিজের ওপর হচ্ছিলো, মানে আমি কোন সিরিজের ওপর করতে চাই আর কি। যাই হোক, খুবই ট্রমাটিক। এনিওয়ে, দ্যাটস ইট ফর টুডে, বাই। আর হ্যাঁ, বাই বলার পর আমি আবার ফিরে আসলাম থ্যাংক ইউ বলার জন্য, কারণ নাও আই হ্যাভ 7 সাবস্ক্রাইবার্স। আই এম সো হ্যাপি গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং মাই ইউটিউব চ্যানেল। 7 সাবস্ক্রাইবার্স, ক্যান ইউ ইম্যাজিন? লাইক আই নো লোকজন ভাববে যে 7টা সাবস্ক্রাইবার লুজার, বাট আই হ্যাভেন্ট শেয়ার্ড মাই ইউটিউব চ্যানেল উইথ এনিওয়ান। লাইক আমি কারোর সাথে আমার চ্যানেল শেয়ার করিনি, আমার ফ্রেন্ডস ফ্যামিলি কেউ জানেই না। সেই জন্য আমি আমার আগের একটা স্টোরি ছিল যেখানে আমি আমার ফেসের উপর একটা ইমোজি রেখে দিয়েছিলাম, চিপকে রেখেছিলাম, যাতে কেউ জানতে না পারে কেউ। আই নো আই এম নট গোয়িং ভাইরাল, বাট স্টিল লাইক 7 সাবস্ক্রাইবার, 7 জন আমার কথা শুনে বা আমার স্টোরি টেলিং বা স্টোরি যেগুলো আমি পোস্ট করেছি, শর্টস পোস্ট করেছি, সেগুলো দেখে I finally convinced 7 people to subscribe my channel. Like they liked my work, and I am so grateful, guys. Thank you very much. Thank you. Thanks a million. I love you guys. I'll see you next week.